তিস্তা নিয়ে ভারতের সঙ্গে আলোচনার আগ্রহ ডক্টর মোহাম্মদ ইউনূসের। ফোন আলাপে বাইডেন মোদির বাংলাদেশ নিয়ে উদ্বেগ অবশেষে স্বীকার যুক্তরাষ্ট্রের। গার্মেন্টস সহ বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলায় লিপ্ত পরাজিতরা, কালো টাকা ছড়িয়ে চলছে অরাজকতার পায়তারা, অভিযোগ আমির খসরু এবং রিজভীর। শাহজাহান খানের 7 দিনের রিমান্ড, বিদেশি পিস্তল ও মাদক সহ পাবনায় ডিলুর ছেলে তমাল গ্রেফতার, কক্সবাজারে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার। বন্যায় ত্রাণের অজুহাতে বাজারে চালের দর বাড়ছে, চাঁদাবাজি কমায় কমছে সবজির দাম, জানিয়েছে বিক্রেতারা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তিস্তা নদীর পানি বন্টন চুক্তির সমাধানে ভারতের সঙ্গে আলোচনা করবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আন্তর্জাতিক নিয়ম নীতি মেনেই এই বিষয়ে সমাধান করতে হবে। বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর নির্দিষ্ট কিছু অধিকার রয়েছে এবং সেটি নিশ্চিত করতে হবে। আর অধিকার নিশ্চিতে ভারতকে চাপ নয় বরং আলোচনাকে প্রাধান্য দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে 8 জাতির আঞ্চলিক জোট সার্ক নিয়ে সরকার প্রধান বলেছেন, সংস্থাটি এখন শুধু কাগজেই সীমাবদ্ধ, কাজের কোনো প্রয়োগ নেই। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। ভারত সরকারের টালবাহানায় তিস্তা নদীর পানি চুক্তির বিষয়টি দীর্ঘ সময় ধরে অমীমাংসিত। বারবার আলোচনা হলেও বিষয়টির সমাধানের পথ দেখেনি। এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিস্তা নদীর পানি বন্টন চুক্তির সমাধানে ভারত সরকারের সাথে আলোচনায় বসতে যাচ্ছেন। দুই দেশের প্রয়োজনে বিষয়টি আর ঝুলিয়ে না রেখে সমাধান করতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে। আর সে কারণেই অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। দুই দেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, তিস্তা নদীর পানি বন্টনের বিষয় নিয়ে বসে থাকার সুযোগ নেই। বাংলাদেশ সঠিক পরিমাণ পানি না পেলেও বিষয়টির সমাধানে জোর দেন তিনি। তিস্তার পানি বন্টন চুক্তির সমাধানে অন্তর্বর্তী সরকার ভারতকে চাপ দেবে কিনা এমন প্রশ্নের উত্তরে ডক্টর ইউনূস বলেন, বিষয়টি নিয়ে আলোচনা করবে সরকার, চাপ নয়, আলোচনাকে প্রাধান্য দিচ্ছেন তিনি। সমস্যা সমাধানে একসঙ্গে বসা জরুরি বলেও মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 2011 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেটো দিলে চুক্তিটি চূড়ান্ত সফলতার মুখ দেখেনি। ডক্টর মোহাম্মদ ইউনূস বিষয়টি উল্লেখ করে বলেন, ভারত সরকার তিস্তা চুক্তি বাস্তবায়িত করতে এগিয়ে এসেছিল, কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জন্য বিষয়টি বারবার পিছিয়ে যায়। এখন সময় এসেছে আন্তর্জাতিক নিয়ম নীতি মেনে এ বিষয়ে সমাধান করা। এদিকে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের কার্যক্ষমতা নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান। বলেন, 8 জাতির এ জোট আঞ্চলিক অনেক সমস্যার সমাধান করতে পারে। একটি মহৎ উদ্দেশ্যে সার্ক প্রতিষ্ঠিত হলেও এটি এখন শুধু কাগজেই সীমাবদ্ধ। সার্কের চেতনার পুনরুজ্জীবন ঘটাতে চান অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ফোন আলাপে বাংলাদেশ প্রসঙ্গে কথা হবার বিষয়টি অবশেষে স্বীকার করেছে হোয়াইট হাউস। বলা হয়েছে, বাংলাদেশ নিয়ে অব্যাহত উদ্বেগে আগেই বিষয়টি স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা জানান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি। প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন আলাপে বাংলাদেশ নিয়ে কথা হলেও তা হোয়াইট হাউসের আনুষ্ঠানিক বিবৃতিতে না থাকার জেরে এ বিষয়ে জানতে চান প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার সাংবাদিক ললিত কে ঝা। জবাবে কির্বি জানান, বাংলাদেশের মানুষের নিরাপত্তা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। গণবিক্ষোভের মুখে 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা ভারতে পালানোর পর 26 আগস্ট আলোচিত ফোন আলাপ শেষে সামাজিক মাধ্যম এক্স স্ট্যাটাস দিয়েছিলেন নরেন্দ্র মোদী। বলেছিলেন, বাংলাদেশের দ্রুত স্বাভাবিক অবস্থা ফেরানোর প্রয়োজনীয়তায় জোর দিয়েছেন জো বাইডেনও। কথা হয়েছে বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে। হোয়াইট হাউসের বিবৃতিতে ইউক্রেন এবং ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে ফোন আলাপের কথা জানানো হলেও ছিল না বাংলাদেশ প্রসঙ্গ, যা ভারতকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়। বিএনপি নেতারা বলেছেন, অভ্যুত্থানের পরাজিত শক্তি এখনো নানা ষড়যন্ত্র করছে। তাদের কাছে অবৈধ অর্থ রয়েছে, তাই কালো টাকা ছড়িয়ে অস্থিরতা তৈরি করা ষড়যন্ত্র করছে। গার্মেন্টস খাতে বিশৃঙ্খলা তৈরিতে বিপুল অর্থ খরচ করছে তারা। ছাত্র নাগরিকদের অভ্যুত্থান কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। রিপোর্ট করছেন মিরাজ হোসেন গাজী।
ছাত্রনাগরিক অভ্যুত্থানে নিহত রিকশাচালক সাগরের পরিবারের সাথে দেখা করতে রাজধানীর রামপুরা এলাকায় যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি। পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন বিএনপির নেতা। রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার সরকার দমন নিপীড়নের জন্য দেশকে কারাগারে পরিণত করেছিল। সাগরদের মতো অসংখ্য মানুষ প্রাণ দিয়ে গোটা জাতিকে কারাগার মুক্ত করেছে, কিন্তু এখনও ষড়যন্ত্রকারীরা থেমে নেই বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। যারা পরাজিত হয়েছেন তাদের ছিল অনেক কালো টাকা, তাদের আছে অনেক কালো টাকা, তারা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। আজকে আমরা আশুলিয়ায় দেখছি গার্মেন্টস শ্রমিকদের অবস্থান, তাদের ন্যায্য দাবি যেটা, সে ন্যায্য দাবির পূরণের ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই, কিন্তু কেবল একটি রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে বিজয় হয়েছে। তাদেরকে কে এখন উস্কানি দিচ্ছে? এই অদৃশ্য শক্তি কারা? এদের কালো হাত ভাঙার জন্য আজকে আবারও এই শ্রমজীবী মানুষ এবং তাদের মতো শ্রমিক ছাত্র জনতাদেরকে আজকে প্রস্তুত থাকতে হবে। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজো কমিটির বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগকে দেশবাসী বিতাড়িত করেছে, কিন্তু তারা এখন পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। মিল ফ্যাক্টরিগুলোতে, ওষুধ কারখানাগুলোতে, গার্মেন্ট ফ্যাক্টরিগুলোতে, বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে আজকে ষড়যন্ত্র করে এগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য অনেক ধরনের কর্মকাণ্ড চলছে। এখানে পেছন থেকে কারা আছে আমরা সবাই জানি। আমাদের জাতীয় ঐক্যের পরিপ্রেক্ষিতে আমরা দেশে একটা বড় ধরনের পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেটার জন্য আমরা সকলে কাজ করছি। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। ধানমন্ডি থানার মোতালিব হত্যা মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খানকে 7 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। পুলিশ 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে 7 দিন মঞ্জুর হয়। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানী ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। শাহজাহান খান ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের 2009 থেকে 2014 সাল মেয়াদকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পরিবহন শ্রমিক আন্দোলনের একজন শীর্ষ নেতা। শাহজাহান খান মাদারীপুর 2 আসন থেকে বিভিন্ন সময় সংসদ সদস্য নির্বাচিত হন। রাজধানী ঢাকা সহ দেশের যে কোনো জায়গায় বিএনপির বিভিন্ন সভা সমাবেশ পণ্ড করতে তার ইন্ধনে পরিবহন ধর্মঘট ডাকার বিষয়টি ব্যাপকভাবে আলোচিত সমালোচিত। আমরা রাষ্ট্রপক্ষে আইনজীবীরা সহায়তা করি এবং বিজ্ঞ আদালত ঘটনা শুনে এই যেহেতু আব্দুল মোতালিব মারা গিয়েছেন ঘটনাস্থলে, এর কারণে এই আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। উনার হার্ট এভাবে ম্যাসিক হয়েছে যে উনি যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য আমরা চাচ্ছিলাম উনার রিমান্ড বাড়ির পূর্বক উনাকে যেন স্বাস্থ্য বড় যে কোনো হসপিটালে চিকিৎসাধীন রাখা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা মামলায় সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে অস্ত্র, গুলি, ইয়াবা সহ গ্রেফতার করেছে র্যাব। গত রাত 2টার দিকে পাবনার ঈশ্বরদী থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, 4 রাউন্ড গুলি, একটি প্রাইভেট কার জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ.ন.ম ইমরান খান। জানান, ব্যবসা প্রতিষ্ঠান এবং মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, ভাঙচুর ছাড়াও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ রয়েছে তমালের বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে নানা অভিযোগে একাধিক মামলা হয়েছে। সাংবাদিক মারধরের ঘটনায় কারাগারে যাবার পর 2017 সালের ডিসেম্বরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে বহিষ্কার করে যুবলীগ। বন্যার কারণে ভেঙে গেছে ফেনীর কালিদাস পাহালিয়া নদীর পাড়। এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে অনেক বাড়িঘর। নতুন করে ভাঙনের ঝুঁকিতে নবাবপুরের আরও প্রায় 100 খানেক ঘরবাড়ি। ঝুঁকিতে রয়েছে ফেনী সোনাগাজী যোগাযোগের সেতুটিও। নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। জহুরুল হক জনের তোলা ছবিতে রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ফেনীর সোনাগাজীর কালিদাস পাহালিয়া নদীতে এভাবেই মাছ ধরছেন নদী তীরের মানুষেরা। বন্যায় মূল পেশা ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের। তাই সাময়িকভাবে কেউ কেউ মৎস্য শিকার করলেও অনেকেরই জীবন জীবিকার উৎস এই নদী। বন্যার কারণে অনেক প্রচুর মাছ নামছে খালে দিয়ে, এখন আমি মাছ মারতেছি, এই তো আর কি।
তবে নদী পারে মানুষের জীবন জীবিকার উৎস হলেও এখন এই নদী ভয়ঙ্কর চেহারা নিয়ে ছোবল হেনেছে। আমরা এই মুহূর্তে ফেনীর সোনাগাজীর নবাবপুরের কালিদাস পাহালিয়া নদীর পাড়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বন্যার পানি নেমে গেলেও তার ক্ষতচিহ্ন রেখে গেছে। বন্যার যে স্রোত ছিল, পানির যে স্রোত ছিল উজানের পানির, সেই স্রোতের কারণে এই নদীর পাড়ের ভাঙনের সৃষ্টি হয়েছে, রাস্তা ভেঙে গেছে এবং আশপাশে যেসব বাড়িঘর ছিল অনেক বাড়িঘর ভেঙে গেছে এবং অনেকগুলো ঝুঁকির মধ্যে রয়েছে। সে কারণে এলাকাবাসী দাবি করছেন যে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে বাকি যে বাড়িঘরগুলো ঝুঁকির মধ্যে রয়েছে সেগুলো ভেঙে যাবে। নদীর তীব্র স্রোতে নদী পাড়ে যে ভাঙন শুরু হয়েছে তা এখনও অব্যাহত আছে। এতে তীরবর্তী অনেক বাড়ি শিগগিরই নদীগর্ভে হারিয়ে যাবে বলে আশঙ্কা এলাকাবাসীর। পিছনে যে বাড়িঘর আছে, বাড়িঘরগুলো ঝুঁকির মুখে পড়েছে। বিশেষ করে এখান থেকে গুচ্ছগ্রাম শুরু হয়েছে, এখান থেকে প্রায় ৭-৮টা পরিবার। এইভাবে যদি ভাঙন অব্যাহত থাকে তাহলে আমার মনে হয় আগামী 2-1 বছরের মধ্যে গুচ্ছগ্রামে অবস্থানরত যে সকল লোকজন আছে তাদের বাড়িঘর ঝুঁকিপূর্ণ অবস্থানে পড়ে যাবে। এখানে পিছনে যে বাড়িটা, এটা আমার বাড়ি। আমি দীর্ঘ প্রবাসে 5 বছর থেকে এই 7 লক্ষ টাকা দিয়ে এই ঘরটা করেছি। এই বর্তমানে আমার বাড়ি নদী ভাঙনের পথে আছে। এই জায়গাটি ছাড়া আমাদের বাইরে কোথাও কোনো জায়গা নেই। ব্যাকগ্রাউন্ড হালাইছি, এছাড়া আমাদের কাছে কিচ্ছু নেই। আর কেন টাকা পয়সা নেই। নদী ভাঙনের হাত থেকে নিজেদের ঘরবাড়ি রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন ঝুঁকিতে থাকা লোকজন। আমরা গুচ্ছগ্রামবাসী কোথায় থাকবো? সরকারের কাছে আমার আবেদন, আপনারা একটা কিছু করুন। এখানে বড় একটা ব্রিজ আছে, মানে ব্রিজটা পুরো সোনাগাজীর সাথে ফেনীর সাথে সংযোগ, যেন ওই ব্রিজটা বা এলাকাবাসীর জন্য ঠেকানোর জন্য সরকার দ্রুত একটা পদক্ষেপ নেয়, এটা আমরা চাই সবাই। শিগগির ব্যবস্থা না নিলে নদীর উপর থাকা ফেনী সোনাগাজী যোগাযোগ সেতুটিও ক্ষতিগ্রস্ত হতে পারে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ফেনী, সোনাগাজী। লক্ষ্মীপুরে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন। সকালে লক্ষ্মীপুরের দুর্গত এলাকা পরিদর্শন করে বন্যার্তদের খাদ্য সামগ্রী তুলে দেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এই সময় তিনি বলেন, ভারতের বাঁধ ছেড়ে দেওয়া পানিতে দেশের 11টি জেলা এখনও পানিবন্দী। দুর্গত মানুষের পাশে থাকতে শুরু থেকে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়ে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে বন্যা কবলিত এলাকাগুলোতে বিএনপি ত্রাণ সামগ্রী বিতরণ করছে বলেও জানিয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এই সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাব নেতারাও এই ত্রাণ বিতরণে অংশ নিচ্ছেন। যখনই আমরা দেখি যে ভারতের ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার পর ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী সহ প্রায় 11টি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়, তখন সারা বাংলাদেশে আমরা বিশেষ করে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী শক্তি যারা রয়েছি, আমরা সংগঠিত হই কিভাবে বন্যায় দুর্গত মানুষদের পাশে এসে দাঁড়াবো। আমাদের রাজনৈতিক নীতি রয়েছে, লক্ষ্য রয়েছে, দলেরও নীতি রয়েছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন রাজনীতিবিদের প্রথম কাজ হওয়া উচিত দুর্গত মানুষ, অসহায় মানুষ, দরিদ্র মানুষ এবং যাদের প্রয়োজন তাদের সেই সকল মানুষদের পাশে যে কোনো পরিস্থিতিতে তাদের পাশে গিয়ে দাঁড়ানো, সেটা আমি মনে করি। কোনোভাবেই বাগে আনা যাচ্ছে না চালের দাম। বন্যায় ত্রাণের অজুহাতে কেজিতে 2 থেকে 3 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে আটা সহ বেশিরভাগ চাল। তবে বেশিরভাগ সবজির দাম কমেছে 20 থেকে 50 টাকা কেজিতে। চাঁদাবাজি কমায় সবজিতে সুফল পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। কেজিতে 5 টাকা কমেছে আটা এবং চিনির দাম। মাছের দাম কমার কথা বলা হলেও অসন্তুষ্ট ক্রেতারা। কিছুটা বেড়েছে মুরগির দাম। রিপোর্ট করছেন মামুন আব্দুল্লাহ। গেল কয়েক সপ্তাহ ধরেই বাড়তি চালের দাম। ক্রেতাদের কেজিতে 2 থেকে 4 টাকা বেশি গুনতে হচ্ছে সব ধরনের চালে। বিক্রেতারা বলছেন, বন্যায় অতিরিক্ত চালের চাহিদা থাকায় বেড়েছে আটা সহ অন্যান্য চালের দাম। মোটা চালটা একটু বাড়ছে, মাঝে মোটা চালটা চাহিদা অনেক বেশি ছিল, ত্রাণের জন্য মানুষের মোটা চালটা অনেক কিনছে। ওই সময় মহিলারা একটু সুযোগে কিছুটা বাড়াইছে। এটা ছিল 52 টাকা, ওই 28 এখন 56 টাকা পাইকারি। মিনিকেট ছিল 62, 64, এখন 80 থেকে 70 টাকা পাইকারি। স্বস্তি ফিরতে শুরু করেছে সবজির দামে। টমেটো, উস্তা, পটল সহ বেশিরভাগ সবজির দাম কমেছে কেজিতে 20 থেকে 50 টাকা। বিক্রেতারা বলছেন, রাস্তার চাঁদাবাজি না থাকায় সুফল পাওয়া যাচ্ছে এতে। এটা ছিল 250 টাকা, 200 টাকা, এখন 140 টাকা কেজি টমেটো। ওই যে চাঁদাবাজি নাই। অন্যান্য জিনিসে এই তুলনায় যে আপনার ভেন্ডি আছে, ভেন্ডি 60 টাকা কেজি ছিল, এখন হচ্ছে আপনার 40 টাকা কেজি বা 30 টাকা কেজি নিতে পারতেছি আমরা। দামটা তুলনামূলক কমছে, আমরা স্বস্তি পাচ্ছি এখন।
চিনি ও আটার সরবরাহ ভালো হওয়ায় দামেও মিলছে স্বস্তি। কেজিতে 5 টাকা কমেছে এসব পণ্যে। অন্যান্য মুদি পণ্যের দামও স্থিতিশীল। চিনি আসলে 135, এখন 130। আটা ছিল প্যাকেট 2 কেজির 110, এখন 100 টাকা। তারপরে ময়দা ছিল 2 কেজির প্যাকেট 140, এখন 130। সরবরাহ ভালো আছে, দাম কমার ইঙ্গিত আছে আরো। মাছের বাজারে আছে অস্বস্তি। বিক্রেতারা দাম কমার কথা বললেও ক্রেতারা সন্তুষ্ট নয় তাতে। গত সপ্তাহ ছিল ভাই বড়টা যার কি 1800 টাকা, এই সপ্তাহ হলো 1700 টাকা। তেমন একটা কমে নাই, কম দেখা যায় না, আগের দামই চাইতেছে। না দাম কম নাই, খবরে যেরকম বলতেছে প্র্যাকটিক্যালি বাজার আসলে এরকম পাওয়া যায় না। রুই মাছ নিলাম, সেটাও আপনার 280 মেবি, আর তেলাপিয়া মাছ 320। 10 টাকা বেড়ে ব্রয়লার 170 এবং সোনালী 20 টাকা বেড়ে 260 টাকায় বিক্রি হচ্ছে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সম্ভাব্য জনরোষের কথা চিন্তা করে নির্বাচন কমিশন ঘটা করে পদত্যাগ করেছেন বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এই পদত্যাগের মাধ্যমে তাদের পাপ স্খলনের কোনো সুযোগ নেই বলে মনে করেন তিনি। শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাইফুল হক এসব কথা বলেন। বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্র প্রতিনিধি সম্মেলন উপলক্ষে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক পদত্যাগকারী নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেছেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হয়েও সরকারি দলের অঙ্গ সংগঠনের মতো কাজ করেছে নির্বাচন কমিশন। তিনি আরও বলেন, সরকারের নীল নকশা বাস্তবায়নে মানুষের ভোটাধিকার এবং গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে দাঁড়িয়ে ডামি নির্বাচনের নেতৃত্ব দিয়েছে কমিশন। তিনি অভিযোগ করেন, গত 3টি নির্বাচন কমিশনই মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। তিস্তা নিয়ে ভারতের সঙ্গে আলোচনার আগ্রহ ডক্টর মোহাম্মদ ইউনূসের। ফোন আলাপে বাইডেন মোদির বাংলাদেশ নিয়ে উদ্বেগ, অবশেষে স্বীকার যুক্তরাষ্ট্রের। গার্মেন্টস সহ বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলায় লিপ্ত পরাজিতরা, কালো টাকা ছড়িয়ে চলছে অরাজকতার পায়তারা, অভিযোগ আমির খসরু ও রিজভীর। শাহজাহান খানের 7 দিনের রিমান্ড, বিদেশি পিস্তল ও মাদক সহ পাবনায় ডিলুর ছেলে তমাল গ্রেফতার, কক্সবাজারে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার। বন্যায় ত্রাণের অজুহাতে বাজারে চালের দর বাড়ছেই, চাঁদাবাজি কমায় কমেছে সবজির দাম, জানিয়েছেন বিক্রেতারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।